আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি জানেন যে 1 বছর আগে ছাত্রদের নেতৃত্বে হয়ে যাওয়া একটা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার যারা অনুচর ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, সরকারের পতন ঘটেছে এবং নতুন একটা সরকার গঠিত হয়েছে, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি। সেই সরকারের প্রধান ডক্টর ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন যে ছাত্ররাই হলেন ওনার এমপ্লয়ার, মানে ওনার নিয়োগকর্তা। এখন প্রশ্ন হচ্ছে, সেই নিয়োগকর্তারা এখন কেমন আছেন? সেই নিয়োগকর্তারা যেখানে যারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করেন, তারা তো অনেক কিছু নিয়োগ করেন। এবং সেই নিয়োগের আরেকটা নমুনা আমরা জানতে পেলাম দুদিন আগে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কে তারই স্টুডেন্টরা বলছে যে স্যার আপনাকে আমরা নিয়োগ করেছি। এখন যদি ভিসি কে ছাত্ররা নিয়োগ করে এবং তারপর তারা স্বাভাবিকভাবে সেই কথাটাই বলেছে যে আবার আলোচিত হচ্ছে যে ছাত্ররা কি এখন সবাই নেতা হতে যাচ্ছেন? ছাত্ররা কি এখন সবাই ক্ষমতার অংশীদার হতে যাচ্ছেন? ছাত্ররা কি লেখাপড়াটাকে মূল কাজ বলে মনে করছেন না? এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা তার বিভিন্ন রকম নমুনা দেখতে পাচ্ছি বলেই প্রশ্নটা উৎসাহিত হচ্ছে। এইসব সামগ্রিক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, এবং আলোচনার জন্য আমরা এমন একজন ব্যক্তিকে নিচ্ছি যিনি ছাত্রদের নিয়েই ডিল করেন। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। রাহাত মিনহাজ, আপনি শুনলেন আমি বেশ লম্বা একটা ভূমিকা দিয়েছি। এই কারণে যে আপনাদের কথাগুলি আমরা কিভাবে দেখছি, আপনারা কিভাবে দেখছেন, আমাদের দিকটা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য। আসলে হচ্ছেটা কি? আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দিয়ে শুরু করি, আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? জনাব মাসুদ কামাল, আমি ছোট্ট একটা বিষয় বলি। আপনি ভূমিকাতে কথা উল্লেখ করেছেন। প্রথমত হচ্ছে আমরা যা বলি আপনাকে তা শুনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভিসি কে ছাত্রদের কথা শুনতে হয়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানটা কি দাঁড়ায়? এই বিষয়গুলো অনেকের মধ্যে আলোচিত হচ্ছে। আমি মনে করি শিক্ষার্থীরাই হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, এবং শিক্ষার্থীদের স্বার্থ প্রশাসন এবং শিক্ষকদেরকে আপনার রক্ষা করতে হবে, এটা জরুরি। এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে এই কাজটা করতে যেয়ে শিক্ষার্থীরা যদি অনৈতিক কোনো দাবি তোলে, শিক্ষার্থীরা যদি শৃঙ্খলা না মানে, শিক্ষার্থীরা যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন না মানে, তাহলে কি করণীয়? আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো, হ্যাঁ, এটা আমাদের কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার আপনার বিশ্ববিদ্যালয়, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হ্যাঁ, তো এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো, যে কয়েকজন শিক্ষার্থী, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী, তারা দুই একজন সাবেক শিক্ষার্থী আছে এই দলের মধ্যে, তারা একটা নিয়োগ বোর্ডকে ইনভেট করে বসলো। তারা একটা নিয়োগ বোর্ডের ভেতরে ঢুকে সেটাকে ভণ্ডুল করে দিল, নাম্বার ওয়ান। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ব্যক্তি, অর্থাৎ উপাচার্য মহোদয়, যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত, তাকে তার শাসালেন এবং বললেন, আপনাকে তো আমরা নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। আমি আবারও পরিষ্কার করে দিই, বিশ্ববিদ্যালয়ের আচার্যকে শাসাতে থাকেন এবং বলেন, আমি নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান বলে কোনো কিছু থাকে না, তাহলে তো নিয়ম নীতি বলে কোনো কিছু থাকে না, তাহলে তো শৃঙ্খলা, আইন কানুন কোনো কিছুই থাকে না। তো তাহলে যারা এই কাজগুলো করছেন, তারা কি রাষ্ট্রের কোন ধরনের আইন কানুন নীতি কোনো কিছুই তারা মানবেন না? সবকিছুকেই তারা আপনার ভেঙে চুরে ছাড়খাড় করে দিবেন, সবকিছুকে তারা অ্যাবলিশ করে দিবেন? সেটাই যদি লক্ষ্য হয়, তাহলে কিন্তু আমাদের সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে। এবং সেই ভয়াবহ যে দিনের কথা আমি বলছি, আপনি বিশ্বাস করেন, এই ভয়াবহ দিন বা এই ভয়াবহ সময় থেকে কিন্তু কেউ বাদ যাবে না। আপনি কেউ মনে করতে পারেন যে এখন আমি নিরাপদ আছি, আমাকে কেউ বলছে না, আমি ঠিকঠাক আছি। 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে আপনিও কিন্তু আক্রান্ত হতে পারেন, আমিও আক্রান্ত হতে পারি। কারণ এটা শিক্ষাঙ্গনে যেভাবে পুশ হয়েছে আমাদের সমাজের পুরো সার্বিক পরিস্থিতি থেকে, আমি বলবো যে আমরা বর্তমানে একটা মব কেন্দ্রিক, মব তান্ত্রিক বা মব সন্ত্রাসের সমাজের মধ্যে বসবাস করছি। এখানে সবাই মব নিয়ে ভীত, সবাই হচ্ছে এই মব সংস্কৃতি নিয়ে আপনার ভীত শঙ্কিত। তো এই সংখ্যাটা যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রশাসনে ঢুকে গেছে, এখান থেকে কিন্তু কেউ কিন্তু মুক্ত নন। আমি পরিষ্কার করে বলছি, যারা মনে করছেন যে ওকে, প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে শিক্ষা কার্য পরিচালনা করা এবং শিক্ষার্থীদের স্বার্থ দেখা, এখানে কোনো ছাড় নেই। কিন্তু আপনাকে তো মিনিমাম শৃঙ্খলাটুকু মানতে হবে। আপনি যদি একজন অন্য একটা বিভাগের সম্মানিত শিক্ষকের আপনার নিয়োগ বোর্ড চলছে, সেই নিয়োগ বোর্ডের মধ্যে আপনি ঢুকে যান, ঢুকে যে আপনি উপায়িত সেফ আছি, আমার তো কোনো কিছু হচ্ছে না, আমি তো এর পক্ষে, আমি তো ওর পক্ষে, এই মব সংস্কৃতি কিন্তু 1 বছর 2 বছর 5 বছর পরে তাদের উপরও আপনার অ্যাপ্লাই হতে পারে, তাদের ক্ষেত্রেও ঘটতে পারে। এটা ভয়াবহ না, এখানে তো ঘটলো, এখানে তাই ঘটলো। ওনারা যে উপাচার্যকে বললেন যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আমাদের কারণে আসছেন, তো ওই উপাচার্য তো এতদিন এদেরকে নিয়ে টেনশনে ছিলেন না। উনি তো একদিন মনে করছিলেন যে আমি নিরাপদে আছি, আসলে আমাদের কেউ কিছু বলবে না, কারণ আমার সঙ্গে আসলে ওরা আছে।
কিন্তু যখন নাকি স্বার্থের দ্বন্দ্ব হলো, তখন এই উপাচার্য যখন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া একটা প্রমোশন অথবা নিয়োগ দিতে গেলেন, তখন দেখা গেল না, যারা ওনাকে নিয়োগ দিয়েছেন তারাও আবার আরো অনেককে নিয়োগ দিতে চাচ্ছেন। সমস্যাটা তো ওখানে বাঁধলো যে স্বার্থের দ্বন্দ্বটা তৈরি হওয়ার আগ পর্যন্ত অনেকেই কিন্তু ভেবেছিলেন যে উনি নিরাপদে আছেন। আসলে যে কথাটা আপনি বললেন যে কেউ তো নিরাপদে নেই, এটা আপনি একদমই ঠিক বলেছেন। আমি দেখেন, আমি 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 এই ক্ষেত্রেও আমি একমত যে ধরেন যারা ছাত্র রাজনীতি করছেন, ছাত্র রাজনীতিতে যুক্ত, তারা মনে করতে পারে যে তাদের আপনার যৌক্তিক কিছু বিষয় আছে, তাদের একটা যৌক্তিক কিছু পয়েন্ট আছে, এবং তাদের আপনার পছন্দের ক্যান্ডিডেটও আছে, এটাও হতে পারে। কিন্তু সেটাকে আপনার বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া আছে। আপনি আপনি একটা উপাচার্যের নিয়োগ করে ঢুকে যাবেন, এটা 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 সম্ভব? এটা কল্পনা করা যায়? এবং নিয়োগ করে ঢুকে আপনি বলবেন যে আপনি আপনি এখানে বসছেন আমাদের জন্য, এবং আমি যা বলবো সেটা সেটা শুনতে আপনি বাধ্য? এটা এটা ভাবা যায়? এটা কল্পনা করতে পারেন? এটা কি পৃথিবীর কোথাও? কয়জন শিক্ষক, কয়জন উপাচার্য, কয়জন মানুষকে আপনার এভাবে অপদস্থ হতে হয়েছে? কয়জন শিক্ষককে কান্নাকাটি করে নিজের নিজের কাগজে লিখে দিতে হয়েছে আমি পদত্যাগ করলাম? কয়টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে? কিন্তু আমরা এটার মধ্যে ঢুকে গেছি। এবং এটার ক্ষেত্রে আপনি আপনি যে কথা উল্লেখ করলেন শুরুতে, হ্যাঁ, এখানে আমাদের বড় ভুল হয়েছে শুরুতেই। আর আপনি একটা গোষ্ঠীকে, আপনি একটা জনগোষ্ঠীকে বলে দিয়েছেন যে তুমি আমার নিয়োগকর্তা, তুমি যা বলবা তাই, তুমি বললে আমি চলে যাবো। এটার বার্তা তো আমাদের সমাজে নেতিবাচক ভাবে পৌঁছে গেছে, এবং তারা নিজেদেরকে ক্ষমতায়িত মনে করেছে। এবং বিশ্বাস করেন, আমাদের সমাজে তো একটা একটা শ্রেণী তো সবসময় আছে। আমি আপনাকে বলি, শিক্ষাঙ্গনে যে আপনার অরাজকতা, মব সন্ত্রাস বা নানা ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, এটা কিন্তু সব শিক্ষার্থী করছে না। এটা কিন্তু, এর সাথে কিন্তু বড় স্কেলের আপনার শিক্ষার্থীরা যুক্ত নন। আমি আপনাকে হলফ করে বলছি, একটা বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থী থাকে, তার মধ্যে হয়তো 100, 200, 300 শিক্ষার্থী যুক্ত হতে পারেন। এটা পার্সেন্টেজে খুবই কম। তো এই যে সংখ্যাটা, তারা লোভী হতে পারে, তারা অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে, তারা ভেতরে ভেতরে অপরাধ প্রবণ মানসিকতা। সম্ভব কোথাও হয়েছে এরকম? আরেকটা উদাহরণ দেখাতে পারবে কেউ কোনো না, বিশ্ববিদ্যালয়ে হয়েছে? না, এটা এটা দুনিয়ার কথা এমন ঘটে। এবং আমি একটা ছোট্ট করে উদাহরণ বলি, দেখেন বাংলাদেশে এই পালাবদল বা অভ্যুত্থানের আগে শ্রীলঙ্কাতেও একটা অভ্যুত্থান ঘটেছে। হ্যাঁ, শ্রীলঙ্কাতেও একটা পালাবদল ঘটেছে। আপনি বলেন তো, শ্রীলঙ্কাতে সম্পন্ন হতে পারে এবং তাদের ভয়ঙ্কর রকমের কোনো স্বার্থ থাকতে পারে। তো এত কিছু সম্মিলিত হয়ে কেউ যখন আপনার পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করছে একটা অসাধু উদ্দেশ্য নিয়ে, তাদেরকে তো আপনি এন্ডোর্স করতে পারেন না। আরো ভীতিকর বিষয় হচ্ছে, আরো ভয়ঙ্কর ভীতিকর বিষয় হচ্ছে, দেখেন আমরা 5 আগস্টের পর থেকেই ক্রমাগত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় মব ভায়োলেন্সের একটা খুবই নেতিবাচক সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি। এটা মাজার ভাঙা থেকে শুরু করে দোকানপাট ভাঙা, এর দোকানে হামলা, ওখানে যাওয়া, ইভেন বিয়ে বাড়িতে যায় পর্যন্ত আক্রমণ। 10-15 ছেলে বাড়িতে বিয়ে বাড়িতে যায় বলতেছে যে ভাই এখানে আওয়ামী লীগের দোষর আছে, এই বিয়ের অনুষ্ঠান করা যাবে না। আপনি ভাবতে পারেন? এটাকে আমি একটা ছ্যাঁচড়া আমি মনে করি আর কি। হ্যাঁ, এটা মানে কারো বিয়ে হচ্ছে, সেখানে যে আপনি একটা মত তৈরি করছেন। তো এই যে অংশটা বা যারা এই কাজগুলো করছে, তাদেরকে তো আপনার থামানো দরকার ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এক সময় আপনার শুধুমাত্র বিবৃতি দিত, এখন সরকারের বিভিন্ন ব্যক্তি এই মব ভায়োলেন্সের পক্ষে আপনার সম্মতি উৎপাদন করছে। একদম একদম ঠিক। আপনি দেখেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি, উনি এবং ওনার সঙ্গে যারা সহকারী আছে, আমি সবারই আজকে ফটো কার্ড দেখলাম, এরা সবাই কোনো না কোনো ভাবে এই মব ভায়োলেন্স কে এন্ডোর্স করার চেষ্টা করছেন, এর পক্ষে কথা বলার চেষ্টা করছেন। একজন তো বলছেন এটা একটা প্রেশার গ্রুপ, এটা নাকি প্রেশার, এটা নাকি মব না, এটা কোনো মব বলতেও রাজি নন। তো এটা যদি হয় তাহলে কিন্তু ওই আগের যে কথা